আজকের প্রথম খবরটা হলো ইন্দিরা গান্ধীর শাসন আমলে জরুরি অবস্থাকে সংবিধান হত্যা দিবস ঘোষণা কেন্দ্রের। ইন্দিরা গান্ধীর শাসন আমলে জরুরি অবস্থা জারি নিয়ে বারংবার আক্রমণ জানিয়েছে বিজেপি। এবার 25 জুনের দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে ঘোষণা করল কেন্দ্র। শুক্রবার এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেন, 1975 সালের 25 জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার স্বৈরাচারী মানসিকতার প্রমাণ দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিলেন। লক্ষাধিক মানুষকে বিনা দোষে জেলে পুরা হয়েছিল, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংবিধানকে পদদলিত করার দিন হিসেবে এই দিনটিকে স্মরণ করা হবে। চলতি বছরের 25 জুন প্রধানমন্ত্রী সংসদের বাইরে দাঁড়িয়েও জরুরি অবস্থাকে কালো অধ্যায় বলে উল্লেখ করেছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণেও জরুরি অবস্থার কথা উল্লেখ করে সমালোচনা করেছিলেন। এবার কংগ্রেসকে বিদতে সংবিধান হত্যা দিবস ঘোষণা দিল মোদী সরকার। এদিন অমিত শাহ বলেন, ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছর 25 জুন সংবিধান হত্যা দিবস হিসাবে পালিত হবে। 1975 সালে জরুরি অবস্থা চলাকালীন যারা অমানবিক কষ্ট সহ্য করেছিলেন তাদের অবদানকে স্মরণ করবে। এদিকে কংগ্রেসের তরফে সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। হাত শিবির বলেছে, সংবাদ শিরোনাম আসার জন্য প্রচেষ্টা করছে। আজকের পরবর্তী খবরটি হলো, বিহারায় 2 বোন নিখোঁজ, মা বাবার কাতর আবেদন। বিহারা সোনবাড়ি দীননাথপুরের প্রাইভেট শিক্ষকের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেননি 2 বোন। বৃহস্পতিবার বিহারা পুলিশের দ্বারস্থ হয়ে মেয়ে দুটির নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন পরিবারের লোকেরা। জানা গেছে, সোমবার বিকেল আনুমানিক 5:30 নাগাদ লক্ষ্মী দাস 15 বছর বয়স ও ছোট বোন লাকি দাস 11 বছর বয়স নিজের বাড়ি থেকে বেরিয়ে প্রাইভেট টিউটরের বাড়িতে পড়তে যায়, কিন্তু বাড়ি ফিরেনি। এদিকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও মেয়েদের কোনো সন্ধান না পেয়ে বিহারা পুলিশের দ্বারস্থ হয়ে মেয়ে দুটির নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন। যদি কোনো ব্যক্তি দুটি মেয়ের কোনো সন্ধান পেয়ে থাকেন তবে 8822452362 ফোন নম্বরে যোগাযোগ করার জন্য বিনম্র অনুরোধ জানানো হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, সলগইয়ে গোপালকের পরিবারের সঙ্গে দেখা করে খোঁজ নিলেন সাংসদ। দিল্লি থেকে নিজ কেন্দ্র করিমগঞ্জ আসার পর শনিবার পাতারহান্দির লোয়ারফুয়া ব্লকের ডেঙ্গারবন জিপির সলগই বাজারের বাসিন্দা সম্প্রতি নিহত হওয়া গোপালকের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জ্ঞাপন করলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লা। পাশাপাশি তিনি এদিন সলগই বাজারের মন্দিরের পরিকাঠামো সহ বৃহত্তর এলাকা বৃহৎ সলগই বাজারের খোঁজও নেন সাংসদ মাল্লা। পাশাপাশি মৃতের পরিবার যাতে সরকারি সাহায্য পায় সে ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান। এতে সঙ্গে ছিলেন সচিন সাহু, সুদীপ গোয়ালা, বিকি যাদব, জয়পাল, অম্বিকা বৈদ্য। আজকের পরবর্তী খবরটি হলো, আশু নেতার খোঁজ নিলেন আমিনুল। আশুর প্রাক্তন নেতা তথা কনকপুরের বাসিন্দা মঞ্জুর আহমেদ বরবুইয়ার খোঁজ নিলেন সুনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। শনিবার শিলচর মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি বরবুইয়ার সঙ্গে দেখা করে স্বাস্থ্যের খোঁজ খবর নেন। উল্লেখ্য, বছর 2 আগে আশু নেতা মঞ্জুর আহমেদ বরবুইয়া স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। আজকের পরবর্তী খবরটি হলো, হুইল চেয়ার প্রদান হৃদয় এনজিওর। আর্থিকভাবে অসহায় এবং শারীরিকভাবেও চলাফেরা করতে অসমর্থ 2 ব্যক্তির পাশে দাঁড়ালো কনকপুর রোডের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা হৃদয়। হৃদয়ের কর্মকর্তারা দিল্লির এক বেসরকারি সংস্থা ওপেন আর্মসের সহায়তায় মালুগ্রাম ইটখলার বাসিন্দা অনিত্য দেব ও আশুতোষ তন্ত্রীপালকে 2টি হুইল চেয়ার দান করলেন। শনিবার দুজনের বাড়িতে গিয়ে হুইল চেয়ার প্রদান করেন। এতে সহযোগিতা করেন স্থানীয় সমাজকর্মী মুন্নি দে। এদিন উপস্থিত ছিলেন হৃদয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষে সহসভাপতি উৎপল দেব রায়, সম্পাদক কৃষ্ণ কংসক বণিক, সহ সম্পাদক সন্তোষ দেবনাথ ও কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ রঞ্জন পাল। আজকের পরবর্তী খবরটি হলো, রেডিওলজিস্টের অভাবে বন্ধ সোনোগ্রাফি সিভিল হাসপাতালে বিক্ষোভ। শিলচরের শতাধিক প্রাচীন সিভিল হাসপাতালে চিকিৎসাধীন ও বহির্বিভাগের রোগীদের এতদিন বিনামূল্যে সোনোগ্রাফি করার যে সুবিধা ছিল তা এখন থেকে রেডিওলজিস্টের অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার সিভিল হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিভিল হাসপাতালের আধুনিকীকরণ দাবি কমিটি। বেলা 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের মুখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী, নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য দীপঙ্কর চন্দ্র এবং রূপম সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল। আজকের পরবর্তী খবরটি হলো, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেবিআইসির নয়া রেকর্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে খাদি ও গ্রামীণ শিল্প কমিশন কেবিআইসি এবং অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রক 2023-24 আর্থিক বছরে উৎপাদন, বিক্রয় এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে
একটি নতুন রেকর্ড স্থাপন করেছে। শুক্রবার নয়াদিল্লিতে 2023-24 অর্থবর্ষের সম্ভাব্য পরিসংখ্যান প্রকাশ করে কেবিআইসি চেয়ারম্যান মনোজ কুমার বলেছেন, এবার বিক্রয় 399.69%, প্রায় 400%, উৎপাদনে 314.79%, প্রায় 315%, এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে 80.96%, প্রায় 81% বৃদ্ধি পেয়েছে, যা 2013-14 আর্থিক বছরের তুলনায় আগের সমস্ত পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে। আজকের পরবর্তী খবরটি হলো গাজায় গণহত্যা বলায় ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী গ্রেফতার। ফ্রাঁসোয়া বুরগাট একজন প্রখ্যাত ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী। অবরুদ্ধ গাজা ইসরায়েলের গণহত্যা নিয়ে বারবার স্পষ্ট বক্তা তিনি, আর এ কারণে ফ্রান্সের পুলিশ তাকে গ্রেফতার করল। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সমর্থনের অভিযোগ আনা হয়েছে। 9 জুলাই বুরগাটের আইনজীবী এই তথ্য জানান। আইনজীবী রফিক চেককাত বলেছেন, ইউরোপীয় ইহুদি সংস্থা বুরগাটের বিরুদ্ধে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছে। প্রসঙ্গত, বুরগাট আরব বিশ্ব এবং ইসলামোফোবিয়ার বিষয়ে একজন বিশেষজ্ঞ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে চেককাত লিখেছেন, সন্ত্রাসবাদকে সমর্থন করার অভিযোগে দক্ষিণের শহর এক্সেন প্রভিন্সে পুলিশ তাকে আটক করেছে। অবশ্য 76 বছর বয়সী এই রাষ্ট্রবিজ্ঞানীকে পরে মুক্তি দেওয়া হয় বলে জানা যায়। তবে এই গ্রেফতারির ঘটনাকে কলঙ্কজনক বলেছেন চেককাত। আজকের পরবর্তী খবরটি হলো ক্লাস চলাকালীন ধসে পড়ল স্কুল, মৃত্যু 22 জন পড়ুয়ার। ক্লাস চলাকালীন নাইজেরিয়ায় স্কুল ধসে মৃত্যু হয়েছে অন্তত 22 জন পড়ুয়ার। আহতের সংখ্যা বহু, তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে প্রায় 100-র কাছাকাছি পড়ুয়া। জোর কদমে চলছে উদ্ধার কাজ। সংবাদ সংস্থা রটার্স সূত্রে খবর, স্থানীয় সময় শুক্রবার দুর্ঘটনাটি মধ্য নাইজেরিয়া প্লেটু রাজ্যে। এদিন ক্লাস চলাকালীনই হুড়মুড়িয়ে ধসে পড়ে দোতলা স্কুলটি। সে সময় সেখানে ছিল প্রায় 200-র কাছাকাছি ছাত্রছাত্রী। দুর্ঘটনার পরই ছুটে আসেন স্থানীয়রা। দ্রুত সেখানে পৌঁছয় উদ্ধারকারী দল, পুলিশ, দমকল বাহিনী। শুরু হয় উদ্ধার কাজ। এখনো পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে 22 জনের, যাদের মধ্যে বেশিরভাগেরই বয়স 15 কিংবা তার নিচে। আহতের সংখ্যা 70-এর উপরে। উদ্ধারকারীরা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে 100-র কাছাকাছি মানুষের আটকে থাকার আশঙ্কা রয়েছে। এই দুর্ঘটনা নিয়ে নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, আহতদের সব রকম চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, ওই স্কুলটি একটি নদীর তীরের খুব কাছে অবস্থিত। সুরক্ষার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে এই ধরনের স্কুল বন্ধ করে দেওয়ার আবেদন জানানো হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।